ফেব্রুয়ারি মাসের 5 তারিখে রাহাত খুব হাসি খুশি বন্ধুদের নিয়ে দামি রেস্টুরেন্টে খাচ্ছে, অনলাইনে নতুন টি শার্ট অর্ডার করছে। কিন্তু একই মাসের 25 তারিখে দাঁড়িয়ে রাহাত বাসের জ্যামের মধ্যে দাঁড়িয়ে পকেট থেকে খুচরা টাকা বের করছে বাস ভাড়া দেওয়ার জন্য। তার কপালে চিন্তার ভাঁজ। প্রতি মাসে আমাদের সবার গল্পটা এই রাহাতের মতোই। মাসের শুরুতে যখন টাকা ঢোকে, স্যালারি পাই, তখন নিজেকে লিটারালি রাজা মনে হয়। কিন্তু ক্যালেন্ডারের পাতা উল্টাতে মাসের শেষে নিজের রাজত্বটা কোথায় যেন আমরা হারিয়ে ফেলি। প্রশ্ন হলো, এই টাকাটা কি আসলে হারিয়ে যাচ্ছে নাকি কোনো চোর এসে এই টাকা চুরি করে নিয়ে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা আপনার পকেটের সেই ছিদ্রগুলোই বের করব, যে ছিদ্রগুলো দিয়ে আপনার সব টাকা হারিয়ে যাচ্ছে কিংবা চুরি হয়ে যাচ্ছে। না, আমরা কোনো টিপিক্যাল লেকচার কিংবা ফাইন্যান্সিয়াল রুল নিয়ে আলাপ করবো না আজকের ভিডিওতে। একদমই প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আপনার লাইফের সাথে আপনি সহজে রিলেট করতে পারবেন, এমন কিছু প্র্যাকটিক্যাল সিক্রেট নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা ভাবি আমাদের ইনকাম বাড়লেই আমাদের ফিনান্সিয়াল কিংবা অর্থনৈতিক যত প্রবলেম আছে সব প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। টাকা কিভাবে আর্নিং করা যায় এটা শেখার জন্য আমাদের সবার আগ্রহ, কিন্তু যেটা আমরা শিখতে চাই না সেটা হচ্ছে টাকা কিভাবে ম্যানেজ করতে হয়। টাকা আপনি যতই আর্ন করেন না কেন, বালতিতে আপনি যতই পানি ঢালেন না কেন, যদি আপনার পকেটে ফুটা থাকে, যদি আপনার বালতিতে ফুটা থাকে, তাহলে বালতি কিংবা পকেট দুইটাই দিন শেষে দেখবেন একদম খালি হয়ে গেছে। কেন? কারণ আপনি কিন্তু সেখানে ফুটা আছে। সো আপনি যত বেশি পানি নেন, আপনি যদি বঙ্গোপসাগর থেকেও পানি নেন, লাভ নাই। সো দ্যাট ইনকাম বড় করার আগে আপনার কিভাবে ইনকামটা করার পর ম্যানেজ করবেন এটা আপনাকে জানতে হবে। আর দ্য সাইকোলজি অফ মানি বইয়ের লেখক বলেন, টাকা জমানো কিংবা মানি ম্যানেজমেন্ট এইটা যতটুকু না আপনার বুদ্ধিমত্তার সাথে কানেক্টেড, এর চেয়ে বেশি এটা আপনার আচরণের সাথে কানেক্টেড। ভিডিও শুরুতে বলা রাহাতের স্টোরি থেকে বুঝেন, রাহাত যখন টিউশনি করতো মানে স্টুডেন্ট লাইফে, তখনও টিউশন করেই 5,000 টাকা আর্ন করতে পারতো। অ্যান্ড মাস শেষে আবার ওইখান থেকে 500-1000 টাকাও সেভ করে ফেলতো অ্যাভারেজে। অ্যান্ড এখন একটা জব করে ছোটোখাটো, যেখানে 15,000 টাকা স্যালারি পায়, মাস শেষে ওর সেভিংস জিরো, বরঞ্চ মাঝে মাঝে মাইনাসে চলে যায়, মানে ঋণ নিতে হয়। কারণ ওর লাইফে একটা অদৃশ্য ছিদ্র আছে। আচ্ছা, রাহাতের কথা বাদ দিই, একজন কর্পোরেট এক্সিকিউটিভের কথা বলি। উনি মাসে বেতন পান প্রায় 1 লাখ টাকা। অ্যান্ড মাস শেষে উনি ওনার যে কার আছে ওই কারের লোন, ফ্ল্যাট আছে ফ্ল্যাটের লোন, অ্যান্ড ক্রেডিট কার্ডের যে বিল আছে ওইটা উনি মেটাতেই একদম মানে শেষ হয়ে যায়। অ্যান্ড উনি যদিও দূর থেকে অনেক চাকচিক্য দেখা যায় ওনাকে, কিন্তু আদতে উনি একজন হাই পেইড আধুনিক দাস। ওয়ারেন বাফেট খুব দারুণ একটা কথা বলেছেন, আপনি যদি এমন একটা জিনিস কিনেন যেটা আপনার প্রয়োজন না, অপ্রয়োজনীয় একটা জিনিস কিনেন আপনি, তাহলে খুব শীঘ্রই আপনাকে আপনার একটা প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে হবে। বুঝতে পারছেন? মানে আপনি অপ্রয়োজনীয় জিনিস কিনবেন মানে আপনি নিজের উপর একটা বোঝা নিচ্ছেন, আর ওই বোঝার চাপে একটা সময় আপনার যে জিনিসটা প্রয়োজন ওইটাও বিক্রি করা লাগতে পারে। তাই যে কোনো জিনিস কেনার আগে 48 ঘন্টা ওয়েট করুন। দেখবেন যদি ওই জিনিসটা আপনার অ্যাকচুয়ালি নিড না হয়, ওটা যদি আপনার জাস্ট ওয়ান্ট হয়, চাওয়া হয়, লাক্সারি হয়, তাহলে ওইটার প্রতি যে মোহটা আছে ওটা অনেকটা কেটে যাবে। আমাদের যখন ইনকাম বাড়তে শুরু করে, সাথে সাথে আমাদের ইগো বাড়তে শুরু করে। অ্যান্ড যে চাটা আমি আগে টঙ্গে বসে খেতে পারতাম, এখন ওটা আমি দামি ক্যাফে ছাড়া খেতেই পারি না। এভাবে আমাদের বাজে 3টা খরচ আমাদেরকে লাইফস্টাইল ইনফ্লেশনের দিকে নিয়ে যাচ্ছে। 1 নম্বরে চলে আসে ইমোশনাল খরচ। আমরা যখন মন খারাপ থাকে বা একটু স্যাড থাকি, তখন আমরা ফুড পান্ডায় গিয়ে বা বাইরে গিয়ে 1500-2000 টাকা খরচ করে আমরা বাইরে খেয়ে চলে আসি বা খাবার অর্ডার করে ফেলি। এটা খুবই বাজে ডিসিশন। আমি আমার পকেটের দিকে তাকাবো, আমার আজকের জন্য নাস্তার বাজেট কত, আজকে আমার মনটা খারাপ, ওকে, তাহলে আমি আজকের বাজেটটার সাথে আগামীকালকে যে বাজেটটা আছে নাস্তার, ওটা থেকে আমি 50% অ্যাড করে আজকে আমি একটু ভালো খাই। নাকি আমি একদম আমার বাজেটের বাইরে গিয়ে আমি আমার পুরো মাসের স্যালারি 20% খরচ করে আমি একটা জাস্ট স্ন্যাক্স নিয়ে নিব। এটা কোনো মেক সেন্স করে না। সো আমরা যখন ইমোশনালি খরচ করি, তখন আমাদেরকে ইমোশনাল খরচগুলোকে আরও বেশি সচেতনভাবে করতে হবে। এরপরে 2 নম্বরে চলে আসে সামাজিক চাপে খরচ। আমরা সব বন্ধুদের সাথে ঘুরতে বেরোই, বন্ধুদের চাপে পড়ে অথবা বন্ধুদের সাথে তাল মিলাতে গিয়ে, ক্লাস মেনটেন করতে গিয়ে আমরা এমন রেস্টুরেন্টে খাই যেটাতে খাওয়া আমার জন্য অ্যাটলিস্ট এখন পসিবল না, অ্যাফোর্ড করতে পারবো না আমি। বাট আমি নিজে একটু কুল বা একটু ভাব জাহির করার জন্য আমি ওর সাথে একদিন কিংবা আধা ঘন্টা 1 ঘন্টা সময় আমি কাটাতে গিয়ে আমি পুরো মাস কষ্ট করতে রাজি হয়ে যাই। এটা মেক সেন্স করে না। আপনি কেন বন্ধুদের সাথে জাস্ট আধা ঘন্টা ভাব ধরতে গিয়ে সারা মাস কষ্ট করবেন? সো আমাদের এই সামাজিক চাপে যে খরচটা আছে এটার ব্যাপারে আরো বেশি অ্যাওয়ার হতে হবে। দেন 3 নম্বর যে পয়েন্টটা চলে আসে সেটা হচ্ছে ডিজিটাল ড্রেন। এটা একটু ব্যাপক। আমরা বেসিক্যালি যত ধরনের ফালতু সাবস্ক্রিপশন নিয়ে আমরা টাকাটা লস করি, বিভিন্ন অ্যাপের হতে পারে, নেটফ্লিক্স, অ্যামাজন বা এই টাইপের বিভিন্ন জিনিসের সাবস্ক্রিপশন যেটা প্রতি মাসে আমার টাকা কাটে, এই টাইপের কিছু ফালতু জিনিস আমরা টাকা নষ্ট করি। এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে ডিজিটালি। দেন আরেকটা জিনিস আমরা অনেক সময় করি, সেটা হচ্ছে জাস্ট একটা প্রোফাইল দেওয়ার জন্য বা একটা ছবি তোলার জন্য হুট করে গিয়ে একটা টি শার্ট কিনে ফেলা, একটা চশমা কিনে ফেলা, একটা প্যান্ট কিনে ফেলা, একটা জুতা কিনে ফেলা। খুবই বাজে ডিসিশন।
জাস্ট সোশ্যাল মিডিয়ায় একটা নিজের ভাইব ক্রিয়েট করার জন্য আপনি এই টাইপের একটা ডিসিশন নিয়ে নেবেন, আপনি শুধু টাকাটা খরচ করে ফেলবেন। এখন তো ভাই এআই দিয়েও ট্রেড করে ফেলা যায়। সো এ ধরনের ডিসিশন একদমই নেওয়া যাবে না আমরা যদি আমাদের মানি ম্যানেজমেন্টটা প্রপার ওয়েতে করতে চাই। আমাদের লোয়ার ক্লাস কিংবা মিডল ক্লাস ফ্যামিলিগুলোর মাইন্ডসেট হচ্ছে টাকা এটা হচ্ছে একটা ভোগের জিনিস, টাকা পাইছি শপিং করব, ঘুরবো ফ্যামিলি নিয়ে, খাবো, চিল করব। কিন্তু আদতে টাকা কিন্তু ভোগের জিনিসই না, এই মাইন্ডসেটটাই রং। টাকা এইটা হচ্ছে আপনার কাছে আমানত। টাকাটা আপনি পাইছেন, এটা খরচ করবেন, ঠিক আছে, কিন্তু আমানতকে আমরা কি করি, অনেক সাবধানে রাখি না? টাকাটাও আপনাকে আমানত হিসেবে দেওয়া হয়েছে। আপনি এই টাকাটাকে এমনভাবে খরচ করবেন যেভাবে খরচ করলে মানুষ এটা থেকে সবচেয়ে বেশি উপকৃত হবে। এটা ফ্যামিলির জন্য খরচ করবেন, এমন একটা জায়গায় ফ্যামিলির জন্য এটা ইনভেস্ট করতে হবে যে জায়গায় ইনভেস্ট করলে ফ্যামিলি সবচেয়ে বেশি উপকৃত হবে। অথবা আপনি এই টাকাটা দান করবেন কোনো মসজিদে অথবা কোনো গরিবকে, এমনভাবেই দিতে হবে যেভাবে দিলে ওই টাকার মাধ্যমে গরিব সবচেয়ে বেশি উপকৃত হবে। আমরা অনেকভাবে টাকা পাইছি, খরচ করব, খাবো অথবা দান করবো, হোয়াট এভার, মানে মন মতো কিছু একটা করে ফেলবো। টাকা এই জন্য দেয়াই হয় না ম্যান, টাকা এটা আমানত, এটা আপনি সবচেয়ে ইফেক্টিভ ওয়েতে খরচ করতে পারতে হবে। অ্যান্ড এই জন্যই টাকা যখন আপনার হাতে আসবে মাসের শুরুতে, তখন আপনি আগে আপনার সেভিংসের টাকাটা সরায় ফেলবেন। এখন এটাকে আপনি যদি মনে করেন ভাই এটা তো ভাই কিপটামো, না, এটা কিপটামো না। আমরা আজকের ভিডিওতে কিপটামো শিখছি না, আমরা শিখছি টাকাটাকে কিভাবে বেস্ট ওয়েতে, ইফেক্টিভ ওয়েতে খরচ করা যেতে পারে। এমন বলা যাইতে আপনি বলেন বাঁচার উপায় কি, আমি টাকাটা ম্যানেজ করবো কিভাবে? খুবই সিম্পল একটা রুল দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল। আপনি আপনার যখন টাকাটা পান, স্যালারিটা পান, ওটাকে 3 ভাগে ভাগ করেন। একদম 50% টাকা আলাদা করে ফেলেন, এটা আপনার নিডে যাবে, আপনার বাসা ভাড়া, আপনার খাওয়া দাওয়া, মানে আপনার বেঁচে থাকার জন্য যা যা লাগতেছে ওই সমস্ত জায়গায় আপনি 50% টাকা খরচ করবেন। দেন 2 নম্বর, এর থেকে 30% টাকা আপনি আপনার শখের পিছনে খরচ করেন। এখন শখ মানে কি? শখ মানে যে জিনিসগুলা আপনার লাইফে নিড না, যে বেঁচে থাকার জন্য লাগবে না, বাট ওই শখটা যদি পূরণ করেন আপনার লাইফে কোনোভাবে ভ্যালু অ্যাড হবে। যেমন হতে পারে যে আপনি একটা বই পড়তে মন চাইতেছেন, অথবা আপনার মন চাচ্ছে যে আপনার ডেস্কে একটা কোরআন রাখতে, নতুন একটা কোরআন শরীফ কিনে রাখতে, অথবা আপনার মন চাচ্ছে যে আপনার ডেস্কে একটু বাদাম রাখবেন, আপনার বাদাম খেতে কাজের মাঝখানে ভালো লাগবে, হোয়াট এভার। এই টাইপের অনেকগুলো আমাদের শখ থাকে। সো ওই ভ্যালু যে জিনিসগুলো আপনাকে, শখগুলো আপনার লাইফে ভ্যালু অ্যাড করে, এই টাইপের কিছু শখের পিছনে আপনি 30% টাকা খরচ করবেন। কারণ জীবনটা তো ভাই রোবটের মতো কাটানোর জন্য না, তাই না? আর বাকি যে 20% আছে, এটাই হচ্ছে আপনার সেভিংস। এটা যদি আমরা একদম শেষে বলছি, বাট এইটাই আপনাকে সবার আগে আলাদা করে ফেলতে হবে। এখন কথা হচ্ছে এই সেভিংসের টাকাটা আমি কি করব? আমি কি ব্যাংকে রাখবো, ইন্স্যুরেন্স, নাকি ট্রেডিং, নাকি কাউকে ধার দিয়ে দিব, কি করব? এই জিনিসটা আমরা অনেকে ভুল করি। ইফ আপনি আপনার লাইফের একদম শুরুর স্টেজে আসেন যে ভাই আমি আমার ক্যারিয়ারে শুরু করছি, আমি এখন একটা জব করি অথবা আমি একটা বিজনেস শুরু করছি, আপনার জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যে সাজেশন থাকবে, আপনি আপনার এই টাকাটা ইনভেস্ট করেন আপনার স্কিলের পিছনে। আপনার জন্য ট্রেডিং করা, আপনার ওই শেয়ার কেনা কিংবা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স করা, সব কিছু হচ্ছে বেস্ট হচ্ছে আপনি স্কিল ইনভেস্ট করা। এটা একদম মানে যত ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে, যত আছে, আমি সবার দিয়ে ঘাইটা তারপর আপনাকে বলতেছি। ব্যাংকে যদি আপনি টাকা ফেলে রাখেন বা কোথাও যদি কাউকে যদি টাকাটা দিয়ে রাখেন, ওইটার মান আস্তে আস্তে কমবে। কারণ বাংলাদেশে গত কয়েক বছরে মানি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি প্রায় 10% ছুঁই। অর্থাৎ আপনি যদি কয়েক বছর আগে একটা জিনিস 100 টাকায় কিনতেন, এখন এটা কিনবেন 110 টাকায়। টাকার মান কমে যাচ্ছে। সো ব্যাংকে যদি আপনি টাকা ফেলে রাখেন বা কোথাও যদি কাউকে যদি টাকাটা দিয়ে রাখেন, ওইটার মান আস্তে আস্তে কমবে। সো এটা বুদ্ধিমানের কাজ না, আর সুদ তো মুসলমানেরই কাজ না। সবার মতে আপনার উচিত সবার আগে ইনভেস্ট করা আপনার স্কিলে, এরপর আপনি বাকি যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোতে ইনভেস্ট করতে পারেন। বিকজ অফ নাও ইউ হ্যাভ এ ওয়েপন, যেটা দিয়ে আপনি যে কোনো কিছু কাইটা ফেলতে পারবেন, স্কিল আছে। ওভারঅল জাস্ট যদি আমরা এই 3টা জিনিস মাথায় রেখে যদি আমরা মানি ম্যানেজমেন্ট করতে পারি, আমাদের স্যালারিটা ম্যানেজ করতে পারি, আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে না লাইফটা। আবার এই জায়গায় আমরা যে 3টে ক্যাটাগরির কথা বলছি, আপনার নিড, শখ, দেন আপনার সেভিংস, এই 3টার বাইরেও কেউ আবার ইমার্জেন্সি একটা ফান্ডও অ্যাড করে। বাকি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বাংলাদেশের মানুষের যে অবস্থা, বাংলাদেশের মানুষ ইমার্জেন্সি ফান্ড তো দূর কি বাদ, রেগুলার লাইফে যে সেভিংস কিংবা নিজের যেই নিড অ্যান্ড শখ দুইটাকে আলাদা করা, এই জিনিসগুলোই বুঝে না। সো দ্যাট আমার মনে হয় এই 3টা ক্রাইটেরিয়া যদি আমরা নিজের লাইফে ইমপ্লিমেন্টেশন করতে পারি, দেন ইমার্জেন্সি ফান্ড এটা অ্যাড করাটা একদমই কঠিন কিছু না। সো আমরা আগে এই 3টা যেগুলো আমরা বলা হয়েছে ভিডিওতে, এগুলো আমরা ইমপ্লিমেন্ট করি আমাদের লাইফে, দেন ইনশাল্লাহ সময়ের সাথে আমরা এই 3টা ফান্ডের সাথে আস্তে আস্তে আমরা আমাদের যেই ইমার্জেন্সি ফান্ড আছে সেটাকেও ইমপ্লিমেন্টেশন করে ফেলবো। মানি ম্যানেজমেন্টের উপর ভাই জীবন অনেক ভিডিও দেখছি ভাই, এই ভিডিও দেখি আবার কিছুক্ষণ পরে সে আগের মতো। সো এই ভিডিওটা যাতে এরকম না হয়, সো দ্যাট আমরা এই পর্যায়ে এসে ভিডিওর একটা অ্যাকশন প্ল্যান নিব।
ডিসক্রিপশনে আমি সিনিয়র জানজি নামে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। এই গ্রুপে আপনারা যুক্ত হবেন। দেন আপনি নিজের সাথে 90 দিনের একটা চ্যালেঞ্জ নেবেন যে এই 90 দিন আমি আমার প্রত্যেকটা হিসেবের আমি ট্র্যাক করব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ট্র্যাক করি না, মানে আমার কতটা খরচ হয়েছে পুরো মাস আমি এটা হিসাবই করি না। হিসেব কোথায় করবেন? হিসাবই এই টাইপের নামে কিছু অ্যাপ পাওয়া যাবেন প্লে স্টোরে, বাংলা অ্যাপ, একদম ইজি। এগুলোতে টাকার হিসেব রাখা, কত টাকা আছে, কত টাকা খরচ হয়েছে সব ট্র্যাক করা যায়। তো আপনি চাইলে গুগল শিটও করতে পারেন, অ্যাজ ইউর উইশ, বাট ট্র্যাক করতে হবে। আপনি ওই গ্রুপটাতে, যেটাতে যুক্ত হয়েছেন একটু আগে, ওই গ্রুপটাতে আপনি একটা ছোটো পোস্ট করে দিবেন যে ভাই এই যে আমি আমার গুগল শিট অথবা এই যে সফটওয়্যার এটা আমি ইনস্টল করছি প্লে স্টোর থেকে, এই অ্যাপটা আমি ইনস্টল করলাম, করে এই যে আমি আজকে থেকে শুরু করলাম। ওই গ্রুপে আপনি একটা অ্যাকশন নিছেন, এটা একটি স্ক্রিনশট দিয়ে সবাইকে জানাই দিবেন যে হ্যাঁ আমি আজকে থেকে অ্যাকশন নিলাম। এর ফলে যেটা হবে, আপনার সাবকনসিয়াস ব্রেইনও বুঝতে পারবে যে না আজকে থেকে সচেতন হয়েছে, অ্যান্ড আপনি অটোমেটিকলি এই হ্যাবিটটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। মনে রাখবেন, মানি আর্ন করা, টাকা কামানোটা হয়তো বা এটা স্কিলের সাথে কানেক্টেড, আপনার কোনো কাজ শিখে টাকাটা কামাইতে হবে, বাট মানি ম্যানেজ করা এটা কোনো স্কিল, এটা একটা মাইন্ডসেট যেটার সাথে আপনি নিজেকে ছোটো ছোটো অ্যাক্টিভিটির মাধ্যমে অভ্যস্ত করতে হবে। সো দ্যাট নাও এই অ্যাকশনটা নিয়ে আপনি নিজেকে এখন জানান দেন যে আমি অ্যাকশন নিছি, আমার মাইন্ডসেট আমি চেঞ্জ করার জন্য রেডি। আর যদি আপনি 20,000 টাকা ম্যানেজ করতে শিখে চান, ভবিষ্যতে আপনি 20 লাখ কিংবা 20 কোটি প্রত্যেকটাই ম্যানেজ করতে পারবেন। আর যদি আপনি 20,000 ম্যানেজ করা না শিখতে পারেন, মোটেও ভাববেন না আপনি মনে অনেক বড় লোক হলে টাকা ম্যানেজ করা শিখে যাবেন। না, 20 লাখ কিংবা 20 কোটি যখন কামাবেন, তখন আপনি এভাবেই আধুনিক দাস কিংবা হাই পেইড দাস থেকে যাবেন। আপনাকে দেখে মনে হবে আপনি অনেক চাকচিক্যে আছেন, কিন্তু আপনার জীবনে অভাব আর অভাব থাকবে। সো অ্যাকশনটা এখনই।